সুনিতা রান্নাঘরে রান্না করছে। বাইরে বৃষ্টি পড়ছে। রান্নাঘরের চালের একদিক ভেঙে ভেতরে জল পড়ছে। এই জল পড়তে পড়তে রান্নার মাঝপথে উনুনে জল পড়ে উনুনটা নিভে গেল। যা, এতক্ষণ তাও কষ্ট করে হলেও উনুনটাকে বাঁচিয়ে রেখেছিলাম, এবার সেটাও গেল। কি জ্বালা! এবার রান্না করব কিসে? উনুনে আগুন জ্বালানোর চেষ্টা করার পর জ্বলল না। না, এ যা দেখছি তাতে মনে তো হয় না এটা আর এখন জ্বলবে বলে। সুনিতা রান্নাঘর থেকে বেরিয়ে শোয়ার ঘরে গেল। সেখানে তার মেয়ে রাখি নিচে বসে খেলছে, আর বড় মানিক বাইরে তাকিয়ে বৃষ্টি দেখছে। খাটে শুয়ে আছে একটা 6 মাসের বাচ্চা। কি গো, ওদিকে যে রান্নাঘর দিয়ে জল পড়ছে, উনুনটাও ভিজে গিয়ে নিভে গেল। একটু দেখো না গো, কি করা যায়। মনে হয় টিন আলগা হয়ে গেছে বৃষ্টিতে। দাঁড়াও, দেখছি কি করা যায়। মানিক ভিজে ভিজে বাইরে গেল কি ব্যবস্থা করা যায় দেখতে। রাখি সুনিতার কাছে এসে তার আঁচল টেনে বলল, ওমা, মা, আমার খুব খিদে পেয়েছে, কখন খেতে দেবে? দাঁড়া দাঁড়া, কি আর খেতে দেব? রান্নাই তো করা হলো না। তোর বাবা আগে চালটা ঠিক করুক, তারপর দেখছি কি করা যায়। মানিক একটু পরে ঘরে ঢুকলো। পুরো ভিজে গেছে। আপাতত চালের টিনটা ঠিক করে দিয়েছি, কিন্তু উনুন তো দেখলাম পুরো ভিজে গেছে। মনে তো হয় না আজ আর জ্বালানো যাবে বলে। হ্যাঁ, ওটা নিয়েই তো চিন্তা হচ্ছে, কি যে করি। মেয়েটার ওইদিকে আবার খিদে পেয়েছে। কিছুই কি রান্না হয়নি? আলু ভাজা আর ভাত করব ভেবেছিলাম। আলুটা তাও ভাজা হয়েছে, কিন্তু ভাতই যে হয়নি। এক কাজ করো, মুড়ি আছে তো বাড়িতে, এই বেলা বরং আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নি। সে না হয় আমরা খেয়ে নিলাম, কিন্তু মেয়েটার জন্য অন্য কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। আর ছেলেটার দুধও গরম করতে হবে। আমি বরং একবার দিদিকে বলে দেখি, ও যদি ওর উনুনটা আমাকে একবার ব্যবহার করতে দেয় আজকের জন্য, তাহলেই হয়ে যাবে। এই বৃষ্টির মধ্যে তুমি এখন আবার দিদির বাড়িতে যাবে? হ্যাঁ, যাই দেখি। সুনিতা ঘর থেকে বেরিয়ে গেল বৃষ্টিতে ভিজতে ভিজতে। সুনিতা শোভার বাড়ির উঠোনে দাঁড়িয়ে ডাকছে। শোভাদের বাড়ি বেশ বড় আর সুন্দর। দিদি, এই দিদি, একটু বাইরে আয় না। শোভা বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। উফ, একটু শান্তি নেই। সবে খেয়ে একটু শুলাম, তার মধ্যে তুই ডাকতে চলে এলি? বল, এই ভর দুপুরে কি দরকার পড়লো? বলছি শোন না, আমার বাড়ির উনুনটা না একদম ভিজে গেছে। মেয়েটার জন্য ভাত চাপাতে যাচ্ছিলাম, এর মধ্যেই চাল থেকে এমনভাবে জল পড়া শুরু হলো যে উনুনটা পুরো ভিজে গেল। হ্যাঁ, তা তোর এই কাঁদুনি শুনে আমি কি করব শুনি? বলছিলাম, তুই কি একটু বেশি ভাত রান্না করেছিস? যদি করে থাকিস তাহলে রাখির জন্য অল্প একটু ভাত লাগতো। আর নইলে তোর উনুনটা একটু ব্যবহার করতে দে, আমি বাড়ি থেকে চাল এনে ভাত বানিয়ে নিচ্ছি। বলি কেন রে, উনুনের জন্য কাঠকয়লা এগুলো কি মাগনায় আসে? এসে এমনভাবে বলছিস যেন মনে হচ্ছে আমাকে মাসের কাঠকয়লা কেনার টাকা দিয়ে রেখেছিস। না না, আসলে খুব দরকার না হলে এইভাবে বলতাম না। আচ্ছা বাদ দে আজকের দিনটা, এর জন্য ছেলেটার দুধটুকু শুধু গরম করতে দে, তাহলেই হবে। হবে না রে, আমার বাড়িতে সব কাঠ ভিজে গেছে। তুই বরং অন্য কাউকে বলে দেখ। এখানে তুই একমাত্র আমার নিজের লোক, তাই তোকে বললাম। অন্য কেউ মনে তো হয় না যে সাহায্য করবে বলে। দেখি, তাও যদি কোনো উপায় পাই তো। আসি রে দিদি। হ্যাঁ হ্যাঁ, যা। সুনিতা তারপর সেখান থেকে চলে গেল। নাটকের শেষ নেই।
মাগনায় নাকি আমি আমার উনুন ব্যবহার করতে দেবো ওকে, শখ কম না। শোভা ঘরের ভেতর ঢুকে গেল। সুনিতা বাড়ি ফিরে এসে হতাশ হয়ে ঘরে ঢুকল। কি উনুন ব্যবহার করতে দেবে না বলছে, তাই তো? সরাসরি একরকম কিছু না বললেও খানিকটা এমনই হয়েছে। ছাড়ো, একটা দিন নয় রাখিও একটু কষ্ট করে মুড়ি খেয়ে নেবে। এই তো দেখতে দেখতেই আজকের দিনটা কেটে যাবে। ওমা, কি হলো? খেতে দাও। সে কখন বললাম খিদে পেয়েছে, তুমি তো তাও খেতে দিলে না। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তবে আজকের দিনটা ভাতের বদলে কিন্তু মুড়ি খেতে হবে। তাই খাবো, তুমি আগে খেতে দাও তো আমাকে। দাঁড়া দাঁড়া, আমি আগে খাবারটা তো নিয়ে আসি। সুনিতা রান্নাঘরের দিকে গেল, তারপর কয়েকটা থালা হাতে নিয়ে ফিরে আসলো। শোভার বাড়িতে শোভা রান্নাঘরে খাবার বাড়ছে। শোভার বর রতন ঘরে ঢুকতে ঢুকতে বলল, কয় গো গিন্নি, খিদেতে যে পেট জ্বলছে, কি রান্না করলে? এই তো, তুমি বসো, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। রতন ঘরে গিয়ে বসলো। শোভা খাবার নিয়ে ঢুকলো আর রতনকে খেতে দিল। বাহ, এ তো এলাহি আয়োজন করেছো দেখছি। হ্যাঁ গো, বৃষ্টির দিনে একটু জমিয়ে না খেলে হয় নাকি? আর বাড়িতে এমনি তো অনেক সবজি রয়েছে, তাই একটু ভালো করে রান্না করলাম। তা বেশ করেছো। আচ্ছা বলছিলাম, এই তোমার বোনের খবর নিয়েছো? এই যা বৃষ্টি হলো, আজকে ওদের তো চালের বাড়ি, বাড়িতে জল ঢুকে যায়নি তো? সে ওদের যাই হোক না কেন, তোমার তাতে কি? নিজে খাচ্ছ, খাও না বাপু। না না, এমনি জিজ্ঞাসা করলাম। দুটো বাচ্চা নিয়ে থাকে, কোনো সমস্যায় পড়লে আহ, আমরা ছাড়া তো আর কেউ নেই ওই ওদের, তাই আর কি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন খাও তো আগে। মানিক তারপর খেতে লাগে। পরের দিন সকাল, বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু তাও পড়ছে। মানিক দরজার কাছে দাঁড়িয়ে বাইরের বৃষ্টি দেখছে। না গো গিন্নি, এই বৃষ্টি মনে হয় না পুরো থামবে বলে। এই বৃষ্টির জন্য কাজকর্ম সব লাটে উঠেছে। দুদিন পর চাল বাজার সব শেষ হয়ে যাবে। না না, আমি বরং যাই, একবার গিয়ে দেখি কোনো কাজের জোগাড় করতে পারি কি না। মানিক ভিজতে ভিজতে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে রাস্তায় হাঁটছিল, পথে তার দেখা হলো রতনের সাথে। আরে ভাই, যে কোথায় চললে এই বৃষ্টিতে ভিজতে ভিজতে? এই আসলে এই বর্ষার জন্য এখন কোনো কাজ হচ্ছে না, তাই একটু বেরোলাম, যদি কোনো কাজের ব্যবস্থা করতে পারি। ঠিক আছে, বুঝেছি। তা তোমার বাড়ি ঘরের অবস্থা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। বেশ বেশ বেশ, তবে আসি, হ্যাঁ, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমিও। রতন হেঁটে বেরিয়ে গেল। ব্যাপারটা কি হলো? সুনিতা যে কালকে গিয়েছিল, সেই ব্যাপারে মনে হয় রতনদা কিচ্ছু জানে না। শোভা রান্নাঘরে রান্না করছিল, হঠাৎ করে দেখল তেল শেষ। যা, বাড়িতে তো তেল নেই, নাকি সেটা বলতেই ভুলে গেলাম। কি করি এবার? এক কাজ করি, সুনিতার বাড়ি থেকে আজকের মতন তেলটা নিয়ে নিই। শোভা বাড়ি থেকে বেরোলো। সুনিতাদের বাড়ি পৌঁছলো সে। বোন, এই বোন। ও তুই এসেছিস? আয় ভেতরে আয়। না না, আমি এখানে বসতে আসিনি। আর এমনিতেও তোদের ঘরের যা অবস্থা দেখে একেবারেই ভক্তি লাগছে না। আসলে বৃষ্টির জন্য ঘরে জল পড়েছে, তাই এই অবস্থা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এসব শুনতে আসিনি, একটা দরকারে এলাম। কি দরকার বল? বলছি, আমার একটু সর্ষের তেল লাগবে। রান্না করতে গিয়ে দেখলাম তেল ফুরিয়ে গেছে। আমাদের বাড়িতেও তো বেশি তেল নেই,
কি করি এবার? তাই একটু তেল দে তো, রান্নার জন্য লাগবে। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। সুনিতা রান্নার ঘরের ভেতরে চলে যায়। একটু বেশি করেই চেয়ে নি, তাহলে কয়েকদিন আর তেল কিনতে হবে না। বলছি একটু বেশি করে দিস, বুঝলি? সুনিতা হাতে একটা বোতলে তেল নিয়ে রান্নাঘর থেকে বেরোলো। বাড়িতে বেশি তেল নেই বুঝলি, তবে এই তেজা তেল আগে তোর আজকের রান্না হয়ে যাবে। এই নে। এ বাবা, এটুকু তাহলে কি হবে? বলি, তুই কি আমাকে নিজের মতো ভিখিরি মনে করেছিস রে? এটা তো 200 মতন মনে হয় তেল আছে। তোর কোনো ধারণা আছে আমার বাড়িতে রোজ কটা করে পদ রান্না হয়? আমার বাড়িতে বেশি তেল নেই, আর ওনার তো এখন কাজবাজ নেই, তাই একটু বুঝেই চলতে হচ্ছে। তাও যা তেল ছিল তার বেশিরভাগটাই তোকে দিয়ে দিলাম। আমার জন্য অল্প একটু তেল রেখেছি। তেল নেই বলে একটু বিপদে পড়ে তেল চাইতে এলাম, তাতেও এসে তোর এই অভাবের গান শুনতে হচ্ছে। বলি, তোর মন এত ছোট কেন রে? এর থেকে বলেই দিতে পারতি যে তেল দিবি না। এমন সময় রাখি ঘর থেকে বেরিয়ে এলো। ও মাসি, তুমি এসেছো? চলো ভিতরে চলো। না না, আমার এখন অত সময় নেই। আর তাছাড়াও তোদের বাড়ির যে হাল, ঢুকতেও ঘেন্না করে। দিদি, এসব কি বলছিস তুই? একটা সময় তো এরকম বাড়িতেই আমরা বড় হয়েছি, সেই সব তুই ভুলে গেছিস বল? কবে কি হয়েছে সেসব মনে করে বসে থেকে তোর মতন এরকম একই রকম ভাবে ভিখিরি জীবন কাটিয়ে যাবো নাকি? উফ, তোমরা খালি ঝগড়া করো। ও মাসি, চলো না ঘরে। রাখি শোবার হাত ধরে টেনে বলে, ও মাসি, চলো না, চলো না। শোভা ঝাঁকা দিয়ে হাত সরিয়ে দিতে গেল। রাখি তখন পড়ে গেল। দিদি, এটা তুই কি করলি? ও ছোট মানুষ, ও কি এত বোঝে নাকি? হ্যাঁ সেই তো, ছোট মানুষরা ছাই, 7 শেয়ানার 1 শেয়ানা। সব জানে আমি যখনই আসি ওর জন্য কিছু না কিছু নিয়ে আসি। সেই লোভে এখানে এসে আমার হাত ধরে টানাটানি করছে। দিদি, এসব বলছিস কি তুই? বলতো। যা বলেছি একদম ঠিক বলেছি। শর্ত এখান থেকে, তোর সাথে মুখ লাগাতে আমার আর ভালো লাগছে না। শোভা চলে আসতে যাচ্ছিল, সুনিতা তাকে ডাকলো। দাঁড়া, যাওয়ার আগে একটা কথা শুনে যা। তোর কথা অনুযায়ী আমরা যখন এতই ভিখিরি, তখন আর কোনো দিনও যাতে তোকে এই ভিখিরির বাড়িতে না আসতে হয় সেটাই দেখিস। আর আমরাও কোনো দিনও তোর বাড়িতে আর যাব না। হ্যাঁ দেখবো কত না এসে থাকিস। শোভা তারপর মুখ ভেঙিয়ে চলে গেল। রাতে মানিক বাড়িতে ঢুকেছে। সে একটু খুশি, বাইরে বৃষ্টিটাও কমে গেছে। তার হাতে বেশ কিছুটা বাজার। গিন্নি, তাড়াতাড়ি এদিকে এসো, কি হয়েছে শোনো। সুনিতা ঘর থেকে বেরিয়ে এলো। রাখিও তার পিছু পিছু এলো। কি হয়েছে গো? তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? আর খুশি না হয়ে যাবো কোথায় বলো তো? আমাদের মোড়ল মশাই ওনার পুকুরের মাছের তদারকি করার দায়িত্ব দিয়েছেন আমাকে। সে কি গো? তাহলে তো উনি তোমাকে মাসের শেষে টাকাও দেবে, তাই না? আরে হ্যাঁ গো হ্যাঁ, মাসে না রোজ হিসাবেই টাকা দিয়ে দেবে। আমার আগে যা রোজগার হতো তার থেকে বেশি টাকায় রোজগার হবে, যা বুঝলাম হিসাব করে। তা উনি হঠাৎ তোমাকে কাজে রেখে দিলেন? আমি তো কোনো উপায় না পেয়ে ওনার কাছে কাজের খোঁজ করতে গিয়েছিলাম। আর তারপর উনি আমাকে এই কাজের কথা বললেন। উনি বললেন বৃষ্টির জন্য নাকি কেউ এই কাজ করতে চাইছে না, ভিজে ভিজে কাজ করতে হবে বলে কেউ আসছেই না কাজে। তারপর আমি এই কাজে রাজি হওয়ার পর উনি আমাকে বললেন উনি নাকি সব সময়ের জন্য আমাকে এই কাজে রেখে দেবেন। আজ দিয়েই তো কাজ শুরু করলাম। ও, তাই বুঝি হাতে করে একেবারে বাজার নিয়ে ফিরেছো? হ্যাঁ, বাড়িতে তো সবজি ছিল না, তাই আজকে টাকাটা দিয়ে সবজি কিনে আনলাম।
দেখি এরপর কয়েকদিনের টাকা জমিয়ে আগে বাড়ির চালটা ঠিক করব। একদিন রাতে হালকা বৃষ্টি পড়ছে। কে গো গিন্নি, এদিকে শোনো একবার। শোভা ঘর থেকে বেরিয়ে আসে। হ্যাঁ বলো, এত হাঁকডাক করছো কেন? কালকে সকালে আমি তাড়াতাড়ি বেরোবো, তাই আমার জন্য একটু সকাল সকাল খাবার বানিয়ে দিও। তা সকাল সকাল কোথায় যাবে শুনি? খবর পেলাম দুদিন ধরে মায়ের শরীরটা ভালো নয়। বয়স্ক মানুষ, ওখানে একা একা থাকে, তাই মাকে আনতে যাব। আনতে যাবে মানে? একবারও তো আমাকে জিজ্ঞাসা করলে না যে তোমার মাকে আনাতে আমার অনুমতি আছে কি না? আসলে কয়েকদিন কাজের চাপে জানাতে ভুলে গিয়েছিলাম। বাহ, সে না হয় তুমি ভুলে গিয়েছিলে, কিন্তু তুমি যে ওনাকে আনছো, ওনার পেছনে বেগার খাটনিটাকে খাটবে শুনি। খাটনির কি আছে, মা তো নিজেই নিজে সব কাজ করে নেয়। তোমাকে শুধু একটু রান্নাটা করে দিতে হবে। পারবো না, তোমার মার সাথে আমি অন্তত এক ঘরে থাকতে পারবো না। একা খোলামেলা শান্তিতে আছি তা না, কোথা থেকে আবার টেনে টেনে বাড়িতে আপদ নিয়ে আসছে। শোভা, তুমি কিন্তু এবার তোমার সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছ। যা বলেছি ঠিকই বলেছি। আমি একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, হয় এই বাড়িতে তোমার মা থাকবে, নয় আমি থাকবো। রতন প্রচণ্ড রেগে গিয়ে হাত ধরে শোভাকে ঘর থেকে বের করে দেয়। এ কি, তুমি আমাকে বের করে দিলে কেন? তুমি আমাকে যে শর্তটা দিলে, এটা তারই উত্তর। তোমার সাথে মায়ের বনিবনা হয় না বলে আমি আলাদা করে বাড়ি বানিয়ে এখানে এসেছি, কিন্তু তার মানে এই না যে ছেলে হিসেবে কোনো দায়িত্বই পালন করব না। তোমার কি না এত বড় সাহস যে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিলে ওই বুড়ির জন্য? হ্যাঁ, আর কোনোদিনও এই বাড়িতে তোমার জায়গা হবে না, বেরো। ওগো, দরজাটা খোলো, আমি বৃষ্টির রাতে কোথায় যাব? রতন দরজা খুলল না। শোভা ওখান থেকে চলে গেল। শোভা সুনিতাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে বাড়ির দিকে তাকাচ্ছে। বাইরে থেকে রাখির হাসির আওয়াজ শুনতে পাচ্ছে। বোন তো আমাকে এই বাড়িতে পা রাখতে বারণ করেছিল। ওর সাথে আমি যা খারাপ ব্যবহার করেছি, মনে তো হয় না আমাকে থাকার জায়গা দেবে বলে। সুনিতা বাইরে এসেছিল। ঝোপের পাশে সে শোভাকে দেখতে পেল। এ কি দিদি, এত রাতে তুই এখানে কি করছিস? শোভা আড়াল থেকে বেরিয়ে এলো। আসলে তো জামাইবাবুর সাথে আমার ঝামেলা হয়েছে, যদিও সেটা আমারই দোষে হয়েছে। তাই সে রাগের মাথায় আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই রাতে কোথায় যাব বুঝতে পারছিলাম না, তাই এখানে এলাম, কিন্তু তোর সামনে দাঁড়ানোর মতন সাহস হচ্ছিল না। আচ্ছা আচ্ছা, ওসব ছাড়, আয় ভেতরে আয়। দুজনে ভিতরে গেল। সুনিতা শোভাকে খেতে দিল। আগে কিছু খেয়ে নে, মনে তো হয় না কিছু খেয়ে এসেছিস বলে। কিন্তু তোর খাবার কম পড়ে যাবে তো। তাতে কি হয়েছে, একদিন না হয় একটু কমই খেলাম। তোর সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি, কতই না অপমান করেছি, তাও তুই তোর ভাগের খাবার আমাকে খাইয়ে দিচ্ছিস। ভরপেট খাওয়ার থেকে একসাথে খাওয়াতে বেশি মজা। যাই হোক, এখন খেয়ে নে তো। সুনিতা আর শোভা খেয়ে নিল। খেয়ে উঠে সুনিতা, মানিক আর শোভা বসে কথা বলছিল। রাখি ঘুমোচ্ছিল। হঠাৎ বাইরে থেকে কে যেন ডাকছে শোনা গেল। সুনিতা, বোন একটু বাইরে আসবে। দাঁড়াও, আমি দেখছি। সুনিতা বাইরে বেরিয়ে গিয়ে, ও জামাইবাবু, আপনি এসেছেন, আসুন আসুন। বলছি তোমার দিদি কি এখানে এসেছে? আসলে আমাদের একটু ঝামেলা হয়েছিল, আমি রাগের মাথায় কোনো কিছু না ভেবেই ওকে বাড়ি থেকে বাইরে করে দিয়েছিলাম। সে কি, এটা তো ঠিক করেননি আপনি জামাইবাবু। জানি এই বৃষ্টির মধ্যে রাত্রিবেলা বের করে দেওয়াটা একদম ঠিক হয়নি। পরে সেটা মনে হতেই আমি তোমার দিদিকে খুঁজতে বেরালাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি ভেতরে আসুন, দিদি এখানেই আছে। রতন তারপর সুনিতার সাথে ভেতরে গেল। রতন শোভার সামনে দাঁড়িয়ে,
আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও শোভা। ভুলটা তোমার নয়, আমার হয়েছে। আমি এতদিন অন্ধের মতো খালি নিজেকে নিয়ে ভেবে গেছি, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি স্বার্থপরতা নিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। আমি তোমাকে শুরু থেকে সেটাই বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি বুঝতে পারোনি। এখন আমি ঠিকই শিখেছি, আমার ভুলও বুঝতে পেরেছি। আর কালকে সকালে আমিও তোমার সাথে যাব মাকে আনতে। বোন, আজ তবে আসি। কালকে তোমরা আমাদের বাড়িতে এসো, মাকেও কাল আনবো, জমিয়ে খাওয়া দাওয়া হবে। তারপর রতন আর শোভা নিজেদের বাড়ির দিকে চলে গেল।